প্রিয় ছাত্ররা, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গতকাল আমি সময় ও গতি চ্যাপ্টারটি শুরু করেছি। তো গতকাল আমি বিভিন্ন ধরনের উদাহরণের সাহায্যে আমি বিভিন্ন ধরনের গতি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমি দূরত্ব অর্থাৎ ডিস্ট্যান্স এবং সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো এই দূরত্ব এবং সরণ এই সম্পর্কে আলোচনা করতে গেলে আমাকে একটি পর্যবেক্ষণের সাহায্য নিতে হবে। তার জন্য আমি একটু মোবাইলের সাহায্য নেব। তো আমরা গতকাল গতিশীল বস্তু এবং স্থির বস্তু সম্পর্কে জেনেছিলাম। গতিশীল বস্তু কাদেরকে বলেছিলাম না, যারা পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করতে পারে, তাদেরকে আমরা গতিশীল বস্তু বলেছিলাম। তো এখানে আমরা একটি গতিশীল বস্তু হিসেবে একটি পিঁপড়েকে নিয়েছি, যেহেতু পিঁপড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে যেতে পারে। বোঝার সুবিধার জন্য একটা পিঁপড়ে নিয়েছি এবং এই পিঁপড়েটি একটি পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমি এখানে ছবির সাহায্যে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে একটা পাতা, এই যে পাতা, এটাকে বলা হচ্ছে কিনারা, পাতার কিনারা, যেমন আঁকা বাঁকা এবড়ো খেবড়ো, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা পাতা। এবং মাঝখানে দেখো একটু ডার্ক কালারের একটা রেখা আছে, যাকে আমরা পাতার শিরা বলে থাকি, মধ্যশিরা, এটা মাঝখান দিয়ে রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ একটা পিঁপড়ে, যেটা এ থেকে বি এর দিকে যাচ্ছে। এই যে অ্যারো সাইন দেওয়া আছে, দেখো এইভাবে যাচ্ছে। কিভাবে যাচ্ছে না, পাতার কিনারা বরাবর, মানে কিনারাতে হেঁটে হেঁটে যাচ্ছে, কিনারা দিয়ে হেঁটে 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 এ থেকে বি এর দিকে যাচ্ছে। এইটাকে আমি ধরে নিচ্ছি মানে প্রথম ক্ষেত্রে পিঁপড়েটি এ থেকে বি এর দিকে পাতার ধার বরাবর যাচ্ছে। এবং আবার দেখলাম একটু পরে, যদি আমি এভাবে বলি যে পিঁপড়েটি এ থেকে বি এর দিকে যদি এই মধ্যশিরা বরাবর যায়, তাহলে আমি তাকে দ্বিতীয় ক্ষেত্র বলে থাকছি। তাহলে এখানে দেখো যে প্রথম ক্ষেত্রে যখন পিঁপড়েটি এ থেকে বি এর দিকে যাচ্ছিল, তখন পিঁপড়ের গতির অভিমুখ কি সবসময় একই ছিল না আলাদা ছিল, সেটা হচ্ছে প্রশ্ন। যখন পিঁপড়েটি এ থেকে বি এর দিকে পাতার ধার বরাবর যাচ্ছিল, তখন পিঁপড়ের যে অভিমুখ, গতির অভিমুখ সবসময় কি একই ছিল, মানে একই দিকে ছিল না আলাদা দিকে ছিল, না সবসময় পরিবর্তন হচ্ছিল? তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এই ছবি থেকে যে যখন পিঁপড়েটা এইখান থেকে এই দিকে আসছে, এই জায়গাটায় পৌঁছে গেছে, তখন তার মুখটা এদিকে ছিল। আবার যখন পিঁপড়েটা এখান থেকে এদিকে একটু বাঁকা শুরু করলো, তখন তার মুখটা অন্যদিকে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে অভিমুখ এখানে সবসময় পরিবর্তন হচ্ছিল। যেমন আমি একটা যদি উদাহরণের সাহায্যে বলতে পারি তোমাদের, আমি পূর্ব দিকে যাচ্ছিলাম, পূর্ব দিকে ধরো 1 মিটার গেলাম, পূর্ব দিকে 1 মিটার গিয়ে
আমি যদি সেইখান থেকে দক্ষিণ দিকে আবার 1 মিটার হাঁটি, তাহলে কি হবে না, তাহলে আমার মুখটা, মানে যখন হাঁটবো তখন যেদিকে হাঁটি সেদিকে আমার মুখ থাকবে। তাহলে প্রথমে আমার পূর্ব দিকে মুখ ছিল, আবার যখন আমি দক্ষিণ দিকে ঘুরলাম তখন আমার মুখটা আবার দক্ষিণ দিকে হয়ে গেল। অর্থাৎ আমার গতির অভিমুখ পরিবর্তন হলো এখানে। এখানেও সেই রকম, পিঁপড়েটি যখন আঁকাবাঁকা পথে যাচ্ছিল, এ থেকে বি এর দিকে আঁকাবাঁকা পথে যাচ্ছিল, তখন সবসময় তার গতির অভিমুখ পরিবর্তন হচ্ছিল। আচ্ছা, তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে কি বললাম, দ্বিতীয় ক্ষেত্রে পিঁপড়ে যদি এ থেকে বি এর দিকে যায়, অর্থাৎ একটি সরল রেখা বরাবর যাচ্ছে, তখন কিন্তু পিঁপড়ের গতির অভিমুখ সবসময় একই থাকবে। যেমন আমি একটু আগে বললাম, আমি যদি সবসময় পূর্ব দিকেই চলি, সরল রেখা বরাবর পূর্ব দিকে যদি চলি, তাহলে আমার গতির অভিমুখ অর্থাৎ আমার মুখ ওই সময় সবসময় পূর্ব দিকেই থাকবে। এখানেও তাই হয়েছে, পিঁপড়ের গতির অভিমুখ এ থেকে বি এর দিকে সবসময় একই, কোনো পরিবর্তন নেই, একটি নির্দিষ্ট অভিমুখ। তো তো এইখানে তার মানে এই যে আমি দুটো ঘটনা বললাম, পিঁপড়ের গতিপথকে যদি আমরা ছবিতে আঁকি, তোমরা খাতায় আঁকবে, তাহলে সেই গতিপথটা দেখতে কেমন হবে। পিঁপড়ে যে পথে, প্রথম ক্ষেত্রে পিঁপড়ে যে পথে গেছিল, সেই পথের ছবি যদি আমরা একটি খাতায় আঁকি, তোমরা বাড়িতে আঁকবে, তাহলে সেটা দেখতে কেমন হবে। এই যে দেখো, এখানে পিঁপড়ে এ থেকে এইভাবে গেছে, এইভাবে হেঁটেছে, আঁকা বাঁকা পথ, এই যা পাতার কিনারা আঁকা বাঁকা ছিল, এইভাবে গিয়ে এখানে পৌঁছেছে এ থেকে বি। এবং দ্বিতীয় ক্ষেত্রে পিঁপড়ে সরলরেখা বরাবর গেছিল, তাই এ থেকে বি এর দিকে এইভাবে একটি সরলরেখা এঁকেছি, এর থেকে বি। তাহলে এ থেকে বি আমরা এখানে একটা তীর চিহ্ন দিতে পারি। এ থেকে বি এর দিকে আমরা একটি তীর চিহ্ন দিতে পারি, কারণ এ থেকে বিতে পৌঁছেছে। তো এখানে দেখো, এই যে এ বিন্দুটাকে আমরা কি বলবো না, এ বিন্দুটাকে বলবো আমরা প্রাথমিক বিন্দু। মানে যেহেতু এ বিন্দু থেকে যাত্রা শুরু হচ্ছে, তাই একে বলা হয় প্রাথমিক বিন্দু। এবং বি বিন্দুটাকে কি বলা হবে, অন্তিম বিন্দু, কারণ বি বিন্দুতে যাত্রা শেষ, তাহলে বি বিন্দুকে বলা হবে অন্তিম বিন্দু। মনে থাকবে, এ বিন্দুকে বললাম কি প্রাথমিক বিন্দু, যেহেতু এখান থেকে যাত্রা শুরু হচ্ছে, এবং বি বিন্দুকে বলবো অন্তিম বিন্দু, মানে এখানে যাত্রা শেষ। এক্ষেত্রেও সেম, এ বিন্দুকে বলা হবে প্রাথমিক বিন্দু আর বি বিন্দুকে বলা হবে অন্তিম বিন্দু। তো এটি একটি রেখাংশ, দেখেই বুঝতে পারছি এবি একটি রেখাংশ, আর এটি একটি বক্র রেখাংশ, এটা একটি সরল রেখাংশ, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি পাতার কিনারা বরাবর এবং পাতার মধ্যশিরা বরাবর পিঁপড়েটি যখন যায়, তখন তার গতিপথের চিত্র কেমন হয় তা আমি দেখালাম, এবং তোমরাও বাড়িতে প্র্যাকটিস করবে। এখন আমি আরও কয়েকটি জিনিস বা আরও কয়েকটি উদাহরণ দিতে পারি। আমি যদি বলি একটি বই, এখানে দেখো, এটা একটা বই নিয়েছি আমি, এই যে বই, এই বইয়ের সামনের দিকে যে পেজটা, ফ্রন্ট পেজটা, এটা একটু দেখতে কেমন, একটা আয়তক্ষেত্রের মতো। তো এই আয়তক্ষেত্রের মতো যদি হয়, তাহলে এখানে যদি এইখানে কোনো একটি পিঁপড়ে থাকে, সে যদি এখান থেকে, একটি পিঁপড়ে যদি থাকে, সে যদি এখান থেকে এখানে আসতে চাইছে, সে কিভাবে আসতে পারবে না, সে এখান থেকে এইভাবে আসতে পারবে এখানে,
তাছাড়া আরও অনেকও পথ আছে, সে এভাবেও আসতে পারে, আবার সে এভাবেও আসতে পারে, আবার সে এইভাবেও আসতে পারে, মানে এইভাবেও আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। আমি এখানে একটি ছবি এঁকেছি, তোমরাও বাড়িতে এঁকে দেখবে কী কীভাবে আসতে পারে। এখানে দেখো, এইটা একটা বইয়ের মতো দিয়েছি যে একটি পিঁপড়ে ধরো এই এফ বিন্দু থেকে ডি বিন্দুতে আসবে, তাহলে সে কীভাবে আসতে পারে? এই যে এফ সি ডি এভাবেও আসতে পারতো, সে এইভাবে আসতে পারতো, এফ ই ডি এভাবেও আসতে পারতো। আচ্ছা, সে সোজাসুজি এফ ডিও আসতে পারতো। একটা স্কেল দিয়ে যদি আমি যোগ করে দিই এফ থেকে ডি, তাহলে এফ থেকে ডি এভাবেও আসতে পারতো। তার মানে এখানে আমি কটি রাস্তা পেলাম? একটা, দুটো, তিনটে, আরও রাস্তা আছে। যেমন আমি এখানে এভাবে আঁকতে পারি, এই যে আমি একটি ছবি আঁকলাম, এফ থেকে ডি পর্যন্ত সে এভাবেও আসতে পারে। আবার আমি এভাবেও আঁকতে পারি, এই যে এই ছবিটা আঁকলাম নিচের, এই যে এফ থেকে ডি মানে এইভাবে, এভাবেও আসতে পারে। তো এখানে দেখতে পেলাম কি অনেকগুলি রাস্তা আছে, এফ থেকে ডিতে আসার অনেকগুলি রাস্তা আছে। তো আগে যে ছবিটা আমি আগে দেখালাম, যে এই পাতার কিনারা বরাবর যে পিঁপড়ে আসছিল, সেখানে আমি দেখিয়েছিলাম একটি পথ, আরেকটি পথ দেখিয়েছিলাম সোজা পথ, দুটো পথ দেখেছিলাম। এখানেও দুটি ছাড়াও আরও অসংখ্য পথ হতে পারে। আমি এখানে একটা ছবি আঁকতে পারি, এই যে এ থেকে বি পর্যন্ত সে এভাবেও আসতে পারে, মানে পাতার একদম কিনারা বরাবর না এসে কিছুটা ভিতরের দিকে থেকেও তো আসতে পারে। তো এইভাবে আমি অসংখ্য পথ পেতে পারি। তো তোমরা সেগুলো বাড়িতে খাতায় এঁকে দেখবে এবং বিভিন্ন ধরনের পথের ছবিগুলো আঁকবে। তো আমি যদি এখন একটি কয়েন নিয়ে নিই, একটা কয়েন নিলাম, এই দেখো একটা কয়েনের আকার একটি বৃত্তাকার। তো এই কয়েনের কোনো একটা প্রান্ত থেকে যদি একটা পিঁপড়েকে ছেড়ে দেওয়া হয়, যদি এখান থেকে তাকে বলা হয় যে এখান থেকে এদিকে আসতে কোনো একটা বিন্দু, দুটো বিন্দু ফিক্সড করলাম, এখানে একটা বিন্দু এখানে একটু, তাহলে সেই পিঁপড়েটা কীভাবে আসতে পারে? সে এভাবে ধার বরাবর আসতে পারে, বা সে এভাবেও আসতে পারে, বা সে সোজাসুজিও আসতে পারে, বা সে এর ভিতর, মানে এই কয়েনটার এই ভিতরে ধার বরাবর না গিয়ে ভিতরের জায়গা দিয়ে ও যেতে পারে এ থেকে বি বিন্দু পর্যন্ত। তাহলে এখানে দেখলাম যে অসংখ্য পথ আছে। এখানে দেখতে হবে সবথেকে কম দূরত্বের পথ কোনটি। সবথেকে কম দূরত্বের পথ হচ্ছে যেটি সোজাসুজিভাবে যেখানে যাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে সবথেকে কম দূরত্বের পথ। এই যে আমি একটু আগে বলেছিলাম পাতার ধার বরাবর যখন যাচ্ছিল, আরেকটি পাতার মধ্যশিরা বরাবর যখন পিঁপড়ে যাচ্ছিল, পাতার মধ্যশিরা বরাবর যখন পিঁপড়েটি যাচ্ছে, সেই ক্ষেত্রে পথের পরিমাপটি কম, সবথেকে কম পথ যেতে হচ্ছে। আর পাতার কিনারা বরাবর যখন যাচ্ছে তখন সেই ক্ষেত্রে পথের পরিমাপটা বেশি হচ্ছে। তাহলে সবথেকে কম পথের যে, মানে কম পরিমাপের যে পথটি পেলাম তাকেই বলা হচ্ছে সরণ। তার একটি নির্দিষ্ট দিক আছে।
এখানে আমি কি বলেছিলাম, এ থেকে বি এর দিকে, সেই জন্য আমি এখানে তীর চিহ্নটি এ থেকে বি এর দিকে দিয়েছি। নির্দিষ্ট একটি দিক আছে। প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু যোগ করলে যে সরলরেখাটি পাওয়া যাচ্ছে এখানে, তাকেই সরণ বলা হচ্ছে। আর অতিক্রান্ত দূরত্ব তাহলে কোনটা না, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে আমরা যে বললাম, এই যে একটা বক্রপথ পেয়েছি, পাতার কিনারা বরাবর যে একটি পথ পেয়েছিলাম, এই যে পথটি, এইটাকে যদি আমি পরিমাপ করি তাহলে এই পথটি হবে, এই পথের পরিমাপটি হবে অতিক্রান্ত দূরত্ব, যাকে আমরা ডিস্টেন্স বলছি। তো এই বক্র রেখাটিরকে কী করে মাপবো না, এই বক্ররেখাটিকে মাপার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একে তো আমরা স্কেল দিয়ে মাপতে পারি না, একে তো আমরা স্কেল দিয়ে মাপতে পারবো না, তাহলে কীভাবে মাপবো না, একটা আমি ধরে নিচ্ছি একটা সুতো নিয়েছি, এরকম একটা সুতো নিলাম, বেশ বড় সুতো নিয়েছি। তো এই সুতোটাকে সেই পথের উপর এইভাবে আমি, যেভাবে পথটা বেঁকে বেঁকে আছে সেইভাবে আমি সুতোটাকে সেইভাবে তার উপর ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর সুতোর যতটা অংশ হয় ততটা রাখলাম, দিয়ে তাকে ফেলে দেওয়ার পর তাকে তুলে নিলাম, ধরে নিচ্ছি এতটা হয়েছে। পথটার উপর ফেলার পর এই পরিমাপটা হয়েছে। এবার একে আমরা স্কেল দিয়ে মেপে নেব, স্কেল দিয়ে মেপে নিলাম, তাহলে হয়ে গেল, মাপা হয়ে গেল। এইভাবে আমরা দূরত্ব মাপতে পারি। তো যাই হোক, তাহলে আমরা এই বিষয়গুলি জানলাম। সেই রকম আমি আগের যে ঘটনাগুলো বললাম, এই যখন আমি বইয়ের উপর দিয়ে যখন একটা পিঁপড়ে হাঁটছিল তখন বলছিলাম, এখানেও দেখো যখন এফ থেকে ডিতে আমি যাচ্ছিলাম, সব থেকে স্মলেস্ট পাথ মানে সব থেকে ছোটো পথ কোনটা, এই যে কর্ণ বরাবর যদি আমি এটা যোগ করে দিই সেইটা হচ্ছে সব থেকে ছোটো পথ, আর বাকিগুলো কিন্তু সব থেকে বেশি বেশি পথ। এ দেখতে পাচ্ছ এফ ই ডি, এফ সি ডি, এগুলো সব বেশি বেশি পথ। তারপরে এই যে এর ভিতরে যে আঁকা বাঁকা পথটা এঁকেছি সেটাও বেশি। সব থেকে স্মলেস্ট কোনটা, স্মলেস্ট হচ্ছে এই কর্ণ বরাবর যেটা যোগ করছি সেটা হচ্ছে সব থেকে স্মলেস্ট। তাহলে এই এফ ডি হচ্ছে গতিশীল বস্তুটির সরণ, আর বাকিগুলো সব অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখানে দেখলাম যে অতিক্রান্ত দূরত্ব সরণের থেকে, মানে পরিমাপ করলে সরণের থেকে সেটা বেশি হচ্ছে, দৈর্ঘ্যে বড় হচ্ছে। এখন প্রশ্ন হলো, অতিক্রান্ত দূরত্ব আর সরণ কি সবসময়, মানে অতিক্রান্ত দূরত্ব কি সবসময় বড় হয় সরণের থেকে? অতিক্রান্ত দূরত্ব এবং সরণ একটি সময় সমান হয়, কখন না, যখন বস্তুটি সরলরেখা বরাবর গতিশীল হয়। অর্থাৎ গতিশীল বস্তুটি যখন সরলরেখা বরাবর গমন করে তখন অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সমান হবে। তাহলে এখন আমি আরেকটি চিত্রের সাহায্য নিচ্ছি। এখানে দেখো, এখানে একটু আগে যে আমি পাতার ছবিটা বললাম, এই পিঁপড়ে কী করছে না, ধার বরাবর, ধরে নিচ্ছি ধার বরাবর এ থেকে পি পর্যন্ত এসেছে। যখন ধার বরাবর এ থেকে পি পর্যন্ত আসছে, এই কিনারা বরাবর আঁকা বাঁকা পথে আসছে, এই যে দেখতে পাচ্ছ আঁকা বাঁকা পথে এসছে। তাহলে এই আঁকা বাঁকা পথটি যদি পরিমাপ করি যেটা পাবো সেটা হবে পিঁপড়ে কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এবং এ আর আমি একটু আগে বলেছিলাম এ বিন্দুটাকে বলা হচ্ছে প্রাথমিক বিন্দু, আর পি বিন্দুটাকে, এক্ষেত্রে আমি পি বিন্দুটাকে অন্তিম বিন্দু বলবো। এ এবং পিকে স্কেল দিয়ে যোগ করলে যে সরলরেখা পাবো তাকে এই ক্ষেত্রে বলা হবে সরণ বা ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ ডিসপ্লেসমেন্টের সাহায্যে আমরা বুঝতে পারবো
ডিসপ্লেসমেন্টের সাহায্যে কী বুঝতে পারবো না গতিশীল বস্তুটির গতির প্রবণতা কোন দিকে, গতিশীল বস্তুটির গতির প্রবণতা কোন দিকে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো না এই সরণের সাহায্যে। এখানে আমি দেখছি এই যে পিঁপুড়েটি কিন্তু এই সরলরেখা বরাবর যায়নি, অর্থাৎ এপি সরলরেখা বরাবর কিন্তু যায়নি। পিঁপুড়েটি গেছে কীভাবে না এই যে ধার বরাবর, এই যে আঁকা বাঁকা পথে গেছে। কিন্তু আমি এ আর পি বিন্দুকে যোগ করে দিয়ে কি পেলাম না এ আর পি বিন্দুকে যোগ করে দিয়ে আমরা গতিশীল পিঁপড়েটির গতির প্রবণতা জেনে গেছি, যাকে আমরা সরণ বলছি। অর্থাৎ এপি হচ্ছে এখানে সরণ বা ডিসপ্লেসমেন্ট। এখন আমি যদি বলি না যে পিঁপড়েটি পি থেকে এবার কিউ বিন্দুতে যাচ্ছে, পিঁপড়েটি এখন পি থেকে কিউ বিন্দুতে যাচ্ছে, তখন কিভাবে যাবে? সেই পাতার কিনারা বরাবর সেই আঁকা বাঁকা পথে পি থেকে কিউতে পৌঁছালো। আমি আবার কি করলাম না পি এবং কিউকে স্কেল দিয়ে যোগ করে দিলাম, একটি সরলরেখা পেলাম, না একটি রেখাংশ পেলাম, পি কিউ রেখাংশ পেলাম। তাহলে এখানে এই পি কিউ রেখাংশটা হবে পি থেকে কিউ বিন্দুতে যাওয়ার সময় সরণ বা ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ পিঁপড়েটির গতির প্রবণতা পি থেকে কিউ এর দিকে। তাহলে এখন আমি যদি একসঙ্গে বলি পুরো ঘটনাটাকে, অর্থাৎ পিঁপড়েটি এ থেকে পি এসেছে, পি থেকে তো কিউ গেছে, তো আমি যদি বলি যে পিঁপড়েটি এ থেকে কিউ বিন্দুতে এসছে, এখন পিটাকে না বলে, মাঝখানে পিটাকে না বলে একদম সরাসরি বললাম পিঁপড়েটি এ থেকে কিউতে এসেছে। অর্থাৎ পিঁপড়েটি এ থেকে যখন কিউতে আসে পাতার কিনারা বরাবর এলো আঁকা বাঁকা পথে, তখন এই পিঁপড়ের গতির প্রবণতা কোনটি না গতির প্রবণতা এ থেকে কিউ এর দিকে। অর্থাৎ এ বিন্দু আর কিউ বিন্দুকে যদি আমি স্কেল দিয়ে যোগ করি যে সরলরেখাটি পাওয়া যায়, অর্থাৎ এ কিউ হলো এখানে এ থেকে যে কিউ যে সরলরেখাংশটি পেয়েছি, এই যে এ কিউ হলো এক্ষেত্রে গতির প্রবণতা বা যাকে আমরা সরণ বা ডিসপ্লেসমেন্ট বলছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এ কিউর পরিমাপ আমি যদি স্কেল দিয়ে এ কিউটাকে মেপে নিই এবং পিঁপড়েটির গতিপথের মানে এ থেকে কিউ বিন্দু পর্যন্ত আসার যে গতিপথটা আঁকা বাঁকা পথটা, সেটাকে যদি আমি মাপি, এইভাবে আঁকা বাঁকা পথটা একটু আগে আমি বললাম সুতো দিয়ে যে মাপার ব্যাপারটা, সেভাবে যদি মেপে দেখি কি দেখব না এ কিউ সরলরেখাটি, অর্থাৎ এখানে সরণ বা ডিসপ্লেসমেন্ট, এই যে এ পি কিউ যে বক্ররেখাটি পেয়েছি তার তুলনায় ছোট। তো যাই হোক, এইভাবে আমরা কিন্তু সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে জানতে পারলাম। তাহলে আমরা সরণ এবং দূরত্ব এই সম্পর্কে জানলাম। তো আমরা যদি আরও একটি চিত্রের সাহায্যে আমরা দেখি, যে ধরে নিচ্ছি এখানে আমি আরেকটি চিত্রের সাহায্য নিচ্ছি। ধরো একটি গতিশীল বস্তু এম বিন্দু থেকে এন বিন্দু আসবে, তো সে আসতে পারে এইভাবে এসে, ধরো সে গতিশীল বস্তুটি এইভাবে আসছে, এইভাবে আসলো, এইভাবে গিয়ে এন বিন্দুতে পৌঁছালো। তাহলে এই গতিশীল বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত হবে না সে একটু আগে বললাম সুতোর সাহায্যে যে এর অতিক্রান্ত দূরত্ব এইভাবে আমি মাপতে পারি। এখানে এর উপর সুতো ফেলে দিলাম, যে সুতোটাকে যেখানে শেষ হলো তাহলে তার দুটো বিন্দুকে টেনে সোজা করে স্কেল দিয়ে মেপে নিলাম, সেটা হয়ে যাবে তার অতিক্রান্ত দূরত্ব। এবং বস্তুটি যদিও এম থেকে এন বিন্দু পর্যন্ত যায়নি, বস্তুটি গেছে কোন পথে? এইভাবে তো গেছে, আমি এম থেকে এন পর্যন্ত কিন্তু যাইনি, আমি
এম বিন্দুটাকে আমি কি বলেছিলাম একটু আগে, এম বিন্দুটাকে আমি বলেছিলাম প্রাথমিক বিন্দু, আর এন বিন্দুটাকে বলেছিলাম অন্তিম বিন্দু। এই প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুকে যদি আমি স্কেল দিয়ে যোগ করে দিই, যে রেখাংশটি পেলাম অর্থাৎ এম এন রেখাংশটি পেয়েছি, এই এম এন রেখাংশটি হলো এই গতিশীল বস্তুটির সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে এই বিষয়টি আজকে আমরা জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু পড়ব।